প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু ভ্যাকসিন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেজর খসরুজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্যার, ডেঙ্গু ভ্যাকসিন, আমরা বর্তমানে ডেঙ্গুর প্রকোপ দেখছি এবং ডেঙ্গু ভ্যাকসিনের যে প্রভাব সেটি নিয়ে আজ আমরা কথা বলবো। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন, এটি আসলে কি? বাংলা কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসে নবকুমার পথ বিভ্রান্ত, তাকে কপালকুণ্ডুলা জিজ্ঞেস করেছে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? তো আমাদের এই সময়কালে ডেঙ্গু নিয়ে ব্যাপক হইচই হয়েছে, আমরা মশা কিভাবে নিধন করতে পারি, কিভাবে করতে পারি, কিন্তু আমরা এন্ড রেজাল্ট দেখি যে ঢাকা শহরে মশাও কমেনি এবং ডেঙ্গুর প্রকোপ আদৌ কমেনি। তো আমরা প্রায় এই নবকুমারের মতো পথ বিভ্রান্ত যখন হতে যাচ্ছিলাম তখন আশার বাণী শোনালো এই ডেঙ্গু ভ্যাকসিন। এই বছর 4 আগে কোভিড যখন ছিল তখন সারা পৃথিবীতে যে স্ট্রেস, ইনসিকিউরিটি, তার ছায়া বাংলাদেশেও এসছে এবং দিনের পর দিন আমাদের কোনো চিকিৎসা হাতে ছিল না এবং নিকটজনের মৃত্যু আমরা দেখেছি। তখন আমাদের মনে হচ্ছে যে এটা একটা অনিবার্য ভাগ্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু দেখা গেল যে একটি নতুন আরও এটা ভাবার কারণটা হলো যে নতুন একটা ঔষধ অথবা ভ্যাকসিন বাজারে আসতে প্রায় 10 বছর সময় লাগে, যেসব নিয়ম এবং প্রোটোকলগুলি ফলো করার কথা তেমনটা যদি হয়। তো যেহেতু এটা জরুরি একটা বিষয় ছিল, যেগুলি একান্ত না সেগুলি করা হয়েছিল এবং দেখা গেল যে দ্রুততম সময় প্রায় 1 থেকে 1.5 বছরের ভেতরে আমরা কোভিডের ভ্যাকসিনটি পাই। ঠিক সেইভাবে এইটার ক্ষেত্র একটু আলাদা আছে, কিন্তু ডেঙ্গু অসুখটি প্রায় 2000 সালেই বাংলাদেশে আমরা ডিটেক্ট করি। তাহলে সেই ক্ষেত্রে সেই 2000 আর আজকে 2024 বছর কিন্তু অনেক বড় সময়। তাহলে সঙ্গত কারণে প্রশ্ন আসে যে ওই সময় 2 বছরে পাওয়া গিয়েছিল আর এখানে 24 বছরে পাওয়া যায় নাই কেন? ডেঙ্গু একটা মশক বাহিত রোগ। তো মশক হচ্ছে বা মশাটা হচ্ছে একটা ট্রপিক্যাল ডিসঅর্ডার, গরমের দেশে থাকে, তার মানে শীতের দেশে অর্থাৎ ইউরোপ অথবা আমেরিকাতে সে অর্থে মশা নাই বললেই চলে। ফলে ওই ভ্যাকসিনের ক্ষেত্রে, কোভিডের ক্ষেত্রে তাদের নিজেদের মাথা ব্যথা ছিল, প্রচুর পরিমাণ ইউরোপিয়ান, প্রচুর পরিমাণ আমেরিকার মানুষ মারা গেছেন, কিন্তু এখানে তাদের সরাসরি যেহেতু কোনো মানুষ মারা যায়নি বা তারা ক্ষতিগ্রস্ত হয়নি, সেই জন্য তারা এই ব্যাপারটাকে খুব আমলে নিয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। আমরা বারবার করে তাদের সহযোগিতা, সাহায্য চেয়েছি, প্রযুক্তি, অর্থ, জনবল, এটা তাদের প্রত্যাশিত হয়নি। তো এটাকে অনেকটা নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের মতো ভাবা হয়েছে। তো যাই হোক, অনেক পথ হাঁটা হয়েছে। এখন আমাদের ভ্যাকসিন, অর্থাৎ আমরা ডেঙ্গু হওয়ার আগে মানুষকে একটা দিয়ে দিতে চাই প্রতিষেধক, পরবর্তীতে তাকে যদি কোনো মশা, ডেঙ্গু মশা বাইট করে, কামড়ায় এবং তার ভেতরে যে ডেঙ্গুর বীজাণুও থাকে, তাতেও তার ডেঙ্গু হবে না বা হলেও সহনীয় পর্যায়ে থাকবে, তাকে আমরা ডেঙ্গু ভ্যাকসিন বলছি। সেই ডেঙ্গু ভ্যাকসিন কি ট্রায়ালগুলো সম্পন্ন করেছে? যেটা প্রথাবদ্ধ সেটা সম্বন্ধে আমাদের অনেকে ধারণা হয়ে গেছে তথ্য প্রযুক্তির যুগে, যে প্রথমে আগে আমরা ল্যাবরেটরি ট্রায়াল করি, তারপর মানুষের পর অ্যানিম্যাল একটা ট্রায়াল করি, তারপর মানুষের পর ট্রায়াল করি। তো এইটা যদি আমরা সেই অর্থে যদি আমরা আগাই তাহলে এটা অনেক লম্বা সময় নিয়ে যাবে। সে অর্থ আমাদের তো আর নাই, এখন ডেঙ্গু একটা অ্যাকিউট ক্রাইসিস। তাই আমরা যেগুলি অপরিহার্য অথচ সেগুলিও আবার একটা মোটামুটি রিপ্রেজেন্টেটিভ একটি ডাটা আমাদেরকে উপস্থাপন করে এবং রিপ্রেজেন্টেটিভ ফলাফল উপস্থাপন করে, যে আমরা তাড়াহুড়ো করলাম কিন্তু নেট রেজাল্টে এটা যথাযথ কার্যকারিতা হলো না, ডেঙ্গু কন্ট্রোল করলো না, অথবা আশঙ্কাযুক্তভাবে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করলো, তাহলে পারে তো আমাদের ঈপ্সিত ফলাফল আপাতভাবে হলেও কোনো অনগ্রাউন্ডে সেটা আমরা পাচ্ছি না। আসলে দুটো ক্রাইটেরিয়াকে আমরা খুব বেশি অগ্রগণ্য দিয়েছি। একটি হচ্ছে এটা কার্যকরী হতে হবে, অর্থাৎ ডেঙ্গু হবে না বা ডেঙ্গু কম হবে, আর একটা হলো যে তার পার্শ্ব প্রতিক্রিয়া সীমিত হবে এবং আমাদের শরীর সেটি গ্রহণ করলে বড় রকম কোনো ডিসঅর্ডার হবে না। এটাকে আমরা মূলত গণনায় নেওয়া হয়েছে। WHO সেটিকে কি আসলে স্বীকৃতি দিয়েছে কিনা এবং সেটি ব্যবহার হচ্ছে কিনা? এটি রাসায়নিক পদার্থ, এটি আগের থেকে আমাদের কাছে পরিচিত নয়। সুতরাং মানুষের শরীরে যে আমি একটা ভাবছি এবং অন গ্রাউন্ডে যে আর একটা হচ্ছে কিনা, এটা তো আমরা এখন পর্যন্ত
সফল ট্রায়াল দ্বারা হই নাই। সুতরাং এখন পর্যন্ত যেটি আছে সেটা হচ্ছে তাত্ত্বিক পর্যায়ে। আচ্ছা, যে মানুষকে দিয়ে যথাযথভাবে একটা বড় স্যাম্পল এটা আমরা করতে পারি না এখন পর্যন্ত, মানে একটা সমগ্র জনগোষ্ঠী অর্থাৎ ঢাকা শহরকে আমরা পুরোটাই দিয়ে দিলাম। পরবর্তী দেখছি যে না, ঢাকা শহরে এই 2 কোটি লোকের বাসিন্দার তুলনায় তেমন কিছু হয়নি, এটা করা সম্ভব হচ্ছে না। কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ একটা সংখ্যা যেটাকে মোটামুটি গ্রহণযোগ্য, ধরা যাক সেটা 20,000 অন্তত মানুষকে দেওয়ার ফলে এর ফলে যে ফলাফলটি সেটি আমরা সায়েন্টিফিক জার্নাল প্রকাশ করার পর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে পাঠানো হয়। তার একটা নীতি নির্ধারক বডি থাকে যে এই কাগজটি সত্যি সত্যি গ্রহণযোগ্য কিনা, তারা আবার তারা সায়েন্টিফিক বডিতে তারা কথা বলে। এরকম আরও কিছু এনফোর্সেস, ফেডারেল ড্রাগ এজেন্সি FDA, তো তারা এই কাগজপত্র দেখে এবং গবেষণা দেখে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ডেঙ্গুটাকে দেওয়া যায় এবং তারা আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। স্যার, কয়টি ডোজ রয়েছে এই ভ্যাকসিনের? এখন যেটি ভাবা হচ্ছে তাতে 2টি ডোজ আছে। তো 2টি ডোজের সাথে সাথে যে প্রাসঙ্গিক কথাগুলি আসে সেটা হচ্ছে যে ডোজটা আসলে কোন পথে আসে। ডোজ আমাদের ইন্ট্রামাসকুলার অর্থাৎ মাংসপেশিতে থাকে। এখানে যে মাংসটি থাকে আমরা অধিকাংশ মাংসতে ইঞ্জেকশন যেটা যে পথে নেই সেখানে নেওয়া হতে পারে, এবং একটি ডোজের সাথে আর একটি ডোজের ইন্টারভাল হচ্ছে 3 মাস বা 9 দিন, অর্থাৎ আপাতভাবে এটি 2টি ডোজ। এখন একটি প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে, যখন আমরা কোভিড ভ্যাকসিনটা দেই তখন এরকম একটা ধারণা হচ্ছিল যখন প্রথমবার আসে এর মধ্যে 1টি ডোজ, তারপর কিছুদিন পরে বলা হলো যে না 2টি ডোজ না হলে তো চলবে না, তখন 2টি ডোজ আমরা দিয়েছি। কিছুদিন পরে আবার বললো না বুস্টার বললো তো একটা কিছু আছে, তখন আবার বুস্টার ডোজ। এমনকি 4র্থ ডোজেরও কথা যদি আপনি মনে করতে পারেন, 4র্থ ডোজেরও প্রশ্ন এসেছিল। তাহলে পারে এই প্রশ্নটি এখানে অমূলক হবে না যে আজকে যে 2টি ডোজ বলা হলো ভবিষ্যতে এটা আরো ডোজ আসবে কিনা। যে আমরা কম বেশি জেনে গেছি যে ডেঙ্গুর যে টাইপস ভ্যারিয়েন্ট সেটা ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4 এই 4টি ইত্যবসরে আবিষ্কৃত হয়েছে। তাহলে এই গবেষণাটি করা হয়েছে এই 4 ধরনের ডেঙ্গুর টাইপের উপর। এখন এছাড়া যে ডেঙ্গু বাজার আসলে নাই, আমরা সেটা গবেষণা করে এখন পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। ওর বেলাতেও তাই হচ্ছিল, কোভিডের বেলা যেমন ওমিক্রন ভ্যারাইটি আমরা শুনেছিলাম যে যখন এই গবেষণা করা হয় তখন ওমিক্রন ভ্যারাইটিটা খুঁজে পাওয়া যায় নাই, অথবা তখন ছিল না, মিউটেশন করে সে নিজেই নিজেকে আর একটা ভ্যারাইটি হিসেবে উপস্থাপিত করছে। ঠিক সেরকম ডেঙ্গুর যে জীবাণু এটা অত্যন্ত ধূর্ত, সে বুঝতে পারছে যে মানুষ বা তার প্রতিপক্ষ তাকে মারতে চাইছে, সে ক্রমশই নিজেকে বদলানোর চেষ্টা করছে এবং নতুন একটা ভ্যারিয়েন্ট হিসেবে উপস্থাপিত করছে। তাহলে এই যে গবেষণাটি করে এই WHO স্বীকৃতি দিয়েছিল এই 4টি ভ্যারিয়েন্টের উপর, এখন নতুন করে যদি আরেকটা ভ্যারিয়েন্ট খুঁজে পাওয়া যায় তাহলে অদূর ভবিষ্যতে তারপর কার্যকরী করার জন্য যে নতুন একটি ডোজের দরকার হবে না, এই কথাটি খুব নিশ্চিতভাবে বলা একটু কঠিন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু ধরনের নতুন লক্ষণ উপসর্গ দেখা যাচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে, সেটি কি আসলে নতুন কোনো স্ট্রেন বা নতুন কোনো জাতের কিনা? আগে সেই লক্ষণগুলি একটু খোলাসা করলে বোধহয় আরো প্রাসঙ্গিক হবে। যেরকম আমাদের ধারণা ছিল যে জ্বর, ডেঙ্গু জ্বর মানে জ্বর হবেই, এবং এরকম কথা বলা আছে যে জ্বর 105 পর্যন্ত, মানে হাই রাইজ টেম্পারেচার, এবং এই কথাটা বলা ছিল যে কাউকে বস্তায় ঢুকিয়ে যদি মারা হয় তাহলে ওই রকম ব্যথা হবে। নতুন যে লক্ষণগুলি তাতে একটা কথা খুব হচ্ছে, সেটা হলো জ্বর থাকছেই না, যদি থাকে রোগীর ভাষায় বলছে সেটা গায়ে গায়ে জ্বর থাকে বা অল্প জ্বর থাকে। আর ওই যে ব্যথার কথাটি বললাম, ব্যথাটিও এরকম থাকছে না, কিন্তু হেমোরেজিক টেন্ডেন্সিটা বেশি দেখা যাচ্ছে, রক্ত হওয়া, যেমন চোখ দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে হচ্ছে, এবং এমনকি হাত দিয়ে হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ডেঙ্গু, ওই যে বললাম, এটা খুবই ধূর্ত, তার অস্তিত্বের প্রয়োজনে সে ক্রমশ বদলাচ্ছে। স্যার, ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি রয়েছে সেটি আসলে কি কি রয়েছে? এটা একটি চলমান প্রক্রিয়া। আমরা ও যেরকম বদলাবে আমাদের কৌশল সেরকম চেঞ্জ করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা একটা সুনিশ্চিত ফলাফল পেতে যাব, যেরকম আমাদের কোভিড নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা হতে পারে, কিন্তু দেখেন দিন শেষে কোভিড মোটামুটি নিয়ন্ত্রণ, সারা পৃথিবীতেই একটা সহনীয় মাত্রায় আনা গেছে, কিন্তু ডেঙ্গুটা ঢাকা শহরে সে সহনীয় মাত্রায় আসে নাই। তাহলে আমাকে একটা সহনীয় মাত্রা আনতে হবে। ডেঙ্গু ভ্যাকসিনের কথা স্যার আমরা শুনছিলাম, আমরা করোনার যখন ভ্যাকসিন আসলো পরবর্তীতে আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখেছি, ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে আসলে তেমনটি দেখবার সম্ভাবনা রয়েছে কিনা? জি, আগে পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টি খোলসা হওয়া দরকার। এই যে আমি চা খাচ্ছি, এরও কিন্তু যা আমি চাই যে আমার একটা স্নায়বিক জীবনী লাগছিল, এটা কেটে যাক, কিন্তু এটাও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আমার বুক জ্বলতে পারে, এবং আমার হতে পারে, আপনার নাও হতে পারে। তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া, একটা প্যারাসিটামল আমরা খুব একটা সেফ ড্রাগ বলে মোটামুটি পরিচিত,
তারও কিন্তু কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কারো পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে। তাহলে কোনো ঔষধি অদ্যাবধি আবিষ্কার হয় নাই যার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে আমরা সম্ভবত এই কথাটা বলতে চাইছি যে এটা সহনীয় মাত্রায় সেই পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। দেখেন, আমি কোভিডের প্রসঙ্গটাতে তুলেছিলাম, তখন যখন কোভিড বাংলাদেশে আসছিল, যখন ভ্যাকসিনটি, তখন একটা প্যানিক কিন্তু ছিল, নতুন ভ্যাকসিন আমি নিব না, তার না জানি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো তার জন্য একটা পাইলট প্রজেক্ট করা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তাতে দেখানো হয় যে প্রথমেই মেডিকেল পার্সোনালরা নিচ্ছে, নার্স, ডাক্তারেরা, এবং তাতে মানুষ আস্থাটা ফেরত আসে যে না, ডাক্তাররা যখন নিজেরাই নিচ্ছে তাহলে পারে বোধহয় না বাজায়। এখন এই ডেঙ্গুর ক্ষেত্রে যে গবেষণালব্ধ ফলাফল, তাতে যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলি সহনীয়। সহনীয় একটি উদাহরণ আমি দিতে পারি, যেটা র্যাশ হতে পারে। তো র্যাশ ছোট র্যাশ হতে পারে, বড় র্যাশ হতে পারে, কিন্তু এই র্যাশটা দরকারি কেন? আমাদের শরীরে একটা ওষুধ ঢুকিয়ে দিলাম, কাজ করছে কি কাজ করছে না, এটা কিভাবে তার প্রমাণ? তো এটা তো একটা অ্যান্টিজেন, শরীরের অংশ না, সে দিলে একটা অ্যান্টিবডি তৈরি করবে, তার জন্য এই র্যাশ। তাহলে এটা কিন্তু একটা প্রামাণিক দলিল, এটাকে যেন আমরা বলছি হ্যাপি র্যাশ। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই হয়তো, এবং সেটি বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে থাকবে, সবার ক্ষেত্রে নয়। নিশ্চয়ই স্যার, ডেঙ্গু ভ্যাকসিনের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো। তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে স্বাভাবিক জীবনযাপনের জন্য। আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপে একটু লিকুইড ফর্মেট খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেজ থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুটস সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে লাল চালের আটা বা লাল চালের
যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন, তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়। দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন, তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন। কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। স্যার, ডেঙ্গু প্রতিরোধে কি কি করণীয়? আমাকে যদি এখন বলা হয়, আমি তো মনে করি যে সব কিছুকে প্রায়োরিটাইজ এই ভ্যাকসিনের প্রতি আনা ভালো। কারণ এই মশা নিয়ে আমাদের বিগত 24 বছরের যে অভিজ্ঞতা, সেটা আর নতুন করে বলবার কিছু নাই। আমরা নগরবাসী যদি ডেঙ্গুটা বাদও দেই, আমাদের সামাজিক জীবনও তো একটা মশা এক ধরনের অস্বস্তির সৃষ্টি করে। এবং মশা শুধুমাত্র ডেঙ্গু না, অনেক ধরনের অসুখেরই সে বাহক, একটা ভেক্টর। তার ভেতরে ম্যালেরিয়া আছে। তো আমাদের হিল ট্র্যাক্সে মানুষ যে যাতায়াত করছে আসছে, এখন ঢাকাতে আমাদের মাথার ভেতরে ম্যালেরিয়া নাই। তো জ্বর হলে আমরা হয়তো ম্যালেরিয়া ভাবছি না, কিন্তু আসলে হয়তো ম্যালেরিয়া, সেটি আমাদের দৃষ্টির অগোচরে থেকেই যাচ্ছে। তো সুতরাং মশক নিয়ন্ত্রণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারালালি যদি আমরা ভ্যাকসিনটা আনতে পারি, তাহলে এই ভ্যাকসিনটাকে যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে পারে হয়তো এই সমস্যা থেকে অনেকটাই সমাধান পাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কলাকুশলী আছেন তাদের ধন্যবাদ। সর্বোপরি দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ডায়াবেটিক আমরা তো জানি সব জায়গায় হয়, কারণ ডায়াবেটিকের কারণে আমাদের চোখের পিছনে যে একটি অংশ পর্দা, সেই রেটিনাতে যে সমস্যাটা হয়, রক্তক্ষরণ, ইভেন ওইখানে আমাদেরকে যে ভেসেল ম্যাকুলায় যে আছে জায়গা পানি জমতে পারে, সেই ক্ষেত্রে কিছু প্যাথি তো বুঝেন আমরা রেটিনার যে ডিজিজগুলো, সেগুলোকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।